নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। চলুন শুরু করি উপন্যাসের ৩৭ পর্ব। কিন্তু সেদিন যা হবার তাই হলো। প্রত্যেক দিন ভোরবেলা সদানন্দ ঘুম থেকে উঠত, উঠেই চলে যেত বাইরে। সেদিন আর সে উঠল না, বিছানা থেকে মাথাই তুলতে পারল না সে। পাড়েজি একটু অবাক হয়ে গিয়েছিল, তারপর মাথায় হাত ছোঁয়াতেই চমকে উঠেছে। বললে, ইস, আপনার যে বোখার হয়েছে বাবুজি, আপনার গা যে একেবারে পুড়ে যাচ্ছে। সদানন্দ তখন অচৈতন্য একেবারে, তার নড়বারও ক্ষমতা নেই, কথা বলবারও ক্ষমতা নেই। কদিন একেবারে বেহুঁশ হয়ে কাটল। কোথা দিয়ে দিন গেল রাত গেল তাও তার খেয়াল হলো না। যত জ্বালা পাড়েজির, ডাক্তার ডেকে আনা, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সবকিছুই করতে হলো তাকে। যখন জ্ঞান হলো একটু, তখন সদানন্দ চেয়ে দেখলে পাড়েজি তার মুখের ওপর ঝুঁকে রয়েছে। পাড়েজি বললে, এখন কেমন আছো বাবুজি? সদানন্দ বললে, আমি আজকে উঠব পাড়েজি, আমার হাতটা একটু ধরো তো। পাড়েজি ধমক দিয়ে উঠল, আপনি চুপ করে শুয়ে থাকুন তো, ডাক্তার আপনাকে শুয়ে থাকতে বলেছে। আমি দরজায় শিকলি দিয়ে যাচ্ছি, ঘর থেকে বেরোতে পারবেন না। বলে সত্যি সত্যি দরজায় শিকল দিয়ে চলে যেত পাড়েজি। কিছুতেই যেন সদানন্দর কিছু খারাপ হতে দেবে না পাড়েজি, যেন পাড়েজি সদানন্দর ভালো মন্দের নিয়ন্তা। কিন্তু আর কতদিন সদানন্দ চুপচাপ শুয়ে থাকবে? সেদিন আর থাকতে পারলে না সদানন্দ। বললে, আমি আজ বেরোবই, তুমি আমাকে আর আটকে রাখতে পারবে না পাড়েজি, আমাকে ছেড়ে দাও। পাড়েজি বললে, কিন্তু আপনি সকাল সকাল ফিরে আসবেন বলুন। সদানন্দ বললে, আমি ফিরে আসি না আসি তোমার কি? জানো আমার কত কাজ, আমার অসুখের জন্য কত কাজ আটকে আছে। পাড়েজি বললে, আপনি অসুখ বাঁধাবেন আর দোষ হলো আমার? সদানন্দ বললে, তোমারই তো দোষ, তুমিই তো আমাকে বাইরে বেরোতে দাও না, ঘরে শেকল বন্ধ করে আটকে রেখে দাও। পাড়েজি বললে, আপনি আলোয়ানটা না হারালে তো আর আপনার অসুখ করতো না, আপনি আলোয়ান হারালেন কেন? সদানন্দ বললে, তা যাদের আলোয়ান আছে তাদের বুঝি অসুখ বিসুখ করে না? বলে রাগ করে তাড়াতাড়ি ধর্মশালা থেকে বেরিয়ে গেল। কিন্তু ঘণ্টাখানেক পরেই ধর্মশালার সামনে একটি বুড়ি মতন মেয়ে মানুষ এসে হাজির। তখন ধর্মশালাটা ফাঁকা। পাড়েজি তখন সবে সদর গেটে এসে বসেছে। বুড়িটাকে দেখেই কেমন সন্দেহ হলো পাড়েজির। বুড়িটার গায়ে বাবুজির আলোয়ান কেন? সঙ্গে সঙ্গে পাড়েজি বুড়িটাকে ধরে ফেলেছে। বললে, কে তুমি? এ আলোয়ান কোথায় পেলে? এ কার আলোয়ান? বুড়ি বললে, আমি খোকাকে খুঁজতে এসেছি বাবা। খোকা? খোকাকে? বুড়িটা তখন ভয় থরথর করে কাঁপছে, তার হাতখানা পাড়েজি জোর টিপে ধরেছে। বললে, বলো, এ আলোয়ান কার? কোত্থেকে চুরি করেছ? বুড়িটা সঙ্গে সঙ্গে কেঁদে ফেললে। বললে, আমাকে খোকা দিয়েছে এটা। পাড়েজি বললে, খোকাকে আগে তাই বলো, কোথায় তোমার খোকা, কোন বাড়িতে থাকে? বুড়ি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার খোকা যে এ বাড়িতে থাকে গো, এই ধর্মশালায়। খোকা যে বলেছিল, কদিন ধরে খোকাকে দেখতে পাইনি, তাই খোকাকে দেখতে এলুম। পাড়েজি বুঝল বুড়িটা চোর। বললে, তোমাকে আমি পুলিশে দেব, চলো থানায়, চলো চলো থানায়। পাড়েজি বুড়িকে হাত ধরে হিড় হিড় করে টানতে লাগলো। বললে, বলো তোমার নাম কি? এ আলোয়ান আমি নিজে বাবুজিকে কিনে দিয়েছি, আমার চেনা আলোয়ান, আমি তোমাকে জেলে পাঠাবো, চলো। বুড়ি ভয়ে হাউমাউ করে কেঁদে উঠল। বললে, না বাবা দারোয়ান, আমাকে তুমি জেলে দিও না, তুমি খোকাকে একবার ডেকে দাও, খোকা নিজে আমাকে আলোয়ানটা দিয়েছে, আমি চাইনি, খোকাকে তুমি একবার ডেকে দাও। পাড়েজি বললে,
এখানে খোকা বলে কেউ নেই, তোমাকে থানায় যেতে হবে। বলো তোমার নাম কি? বুড়ি বললে, আমার নাম কালীগঞ্জের বউ বাবা। কালীগঞ্জের বউ বললেই খোকা আমাকে চিনতে পারবে। তুমি একবার ডেকে দাও না বাবা। হঠাৎ সদানন্দ সেই সময় সেই দিকেই আসছিল। ধর্মশালার সামনে আসতেই বুড়ি চিনতে পেরেছে। খোকাকে দেখে বুড়ি গলা ছেড়ে কেঁদে উঠল। ও খোকা, এই দেখ, দারোয়ান আমাকে পুলিশে ধরিয়ে দিচ্ছে। সদানন্দ অবাক, বললে, এ কি কালীগঞ্জের বউ, তুমি এখানে? বুড়ি হাউমাউ করে তখন কাঁদছে। এ সেই আনন্দের কান্না, বিপদ থেকে উদ্ধার পাওয়ার আনন্দে চোখে জল এসে সবকিছু ভাসিয়ে দেওয়া। পাঁড়েজিও কাণ্ড দেখে অবাক। কিছুক্ষণ তার মুখে কোনো কথা ছিল না। এবার বললে, বাবুজি, একে আপনি চেনেন? সদানন্দ বললে, তুমি একে কিছু বলো না পাঁড়েজি, এ আমার বড় আপনার লোক। এ হলো কালীগঞ্জের বউ। কালীগঞ্জের বউ? কাহা কালীগঞ্জ, কিসকা বহু, সেসব কিছুই সে বুঝতে পারলে না। শুধু এইটুকু বুঝতে পারলে যে বুড়ি বাবুজির খুব আপনার লোক। কিন্তু আপনার লোক বলে অত দামি আলোয়ানটা তাকে দিয়ে নিজে ঠান্ডায় কষ্ট পেতে হবে? বুড়ি তখন বলছে, কদিন তুমি যাওনি দেখে আমি বাবা আর থাকতে পারলুম না। তুমি বলেছিলে এই ধর্মশালায় তুমি থাকো, তাই মরতে মরতে এলুম। ভাবলুম যাই, দেখে আসি আমার খোকা কেমন আছে। সদানন্দ বললে, আমার যে খুব জ্বর হয়েছিল। জ্বর? কেন বাবা, তোমার জ্বর হয়েছিল কেন? ঠান্ডা লাগিয়েছিলে বুঝি? পাঁড়েজি মাঝখান থেকে বলে উঠল, বোখার হবে না? একটা আলোয়ান কিনে দিয়েছিলাম বাবুজিকে, তাও তোমাকে দিয়ে দিয়েছে। এরকম করলে বাবুজির তবিয়ত ঠিক থাকে? বুড়ি বললে, তা তোমার নিজের আর আলোয়ান নেই নাকি বাবা? তাহলে আমাকে এ আলোয়ান দিলে কেন? সদানন্দ বললে, ওসব কথা থাক, এখন কি বলতে এসেছিলে বলো। ওষুধ খাচ্ছ তুমি? ডাক্তারবাবুর কাছে গিয়েছিলে? আর হ্যাঁ বাবা, তোমার দয়াতেই এ যাত্রা বেঁচে গেলুম বাবা। তুমি আমার জন্য যা করেছ সে আমি মরে গিয়েও মনে রাখব। সদানন্দ বললে, তা এই শরীর নিয়ে তুমি আবার এখানে আসতে গেলে কেন? কে আসতে বললে? এই শীতের মধ্যে কেউ জ্বর থেকে উঠে বেরোয়? চলো চলো, তোমাকে বাড়ি পৌঁছিয়ে দিচ্ছি, চলো। বলে সদানন্দ বুড়ির হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পাঁড়েজি বাধা দিলে। বললে, আপনি কেন যাচ্ছেন বাবুজি? আপনি আমার ঘরে থাকুন, আমি কালীগঞ্জের বহুকে কোঠি পৌঁছে দিচ্ছি। বুড়িটা বললে, হ্যাঁ বাবা, তাই ভালো। তুমি কেন যাবে বাবা? তুমি থাকো, তোমাকে আর কষ্ট করতে হবে না। এই দারোয়ান বাবাই আমাকে বাড়ি পৌঁছে দেবেক্ষণ। বলে পাঁড়েজির পাশে পাশে চলতে লাগলো। সদানন্দ পেছন থেকে বললে, পাঁড়েজি, তুমি কালীগঞ্জের বউকে একেবারে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে তবে আসবে, বুঝলে? মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে এসো না যেন। শীতের রাত্রে বড় বাজারের রাস্তাও তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। সরু সরু গলি এঁকে বেঁকে চলেছে। সন্ধেবেলা কারবারিরা দোকান খুলে রাস্তাটা আলোয় আলো করে রেখেছিল। একটু আগে তারা চলে গেছে, তখন সব অন্ধকার। বুড়িকে ধরে ধরে পাঁড়েজি চলছিল। কোন দিকে বুড়ির বাড়ি তাও জানে না পাঁড়েজি। বুড়ি বললে, খোকা বড় ভালো ছেলে দারোয়ান বাবা, খোকা না থাকলে আমি মরে যেতুম। বুড়ির বয়স হয়েছে অনেক, ভালো করে সোজা হয়ে হাঁটতে পারে না। বললে, তোমাকে আর আসতে হবে না, আমি ওইটুকু হেঁটে চলে যেতে পারবো। পাঁড়েজি ছাড়লে না তবু। বললে, না, সে হয় না বহুজি, বাবুজি বলে দিয়েছে তোমাকে বাড়িতে পৌঁছে দিতে। আমি তোমার বাড়ি তক যাব, চলো। বাড়ি মানে সেই রকম বাড়ি। সে বাড়ির না আছে দেয়াল, না আছে ছাদ। একটা বিরাট প্রাসাদের পেছনে একটা খাটালের মতন জায়গা। গরু মোষ বাঁধা থাকে সেখানে সার সার। সকালবেলাটায় ওই জায়গাটাতেই দুধের জন্য মানুষের ভিড়ে ভিড় হয়ে যায়, কিন্তু সন্ধেবেলা তার অন্যরকম চেহারা। তখন শুধু কয়েকটা লম্ফ টিম টিম করে জ্বলে। পাঁড়েজি প্রথমে অবাক হয়ে গিয়েছিল, এ কোথায় এলো সে। বললে, এখানে কোথায় থাকো তুমি বহুজি? এ তো ভৈঁসের খাটাল।
বুড়ি বললে, আমি ভিখারি মানুষ দারোয়ান বাবু, এই গয়লারাই আমাকে থাকতে দিয়েছে দয়া করে। পাঁড়েজি বললে, কিন্তু বাবুজির সঙ্গে তোমার জান পেহচান হলো কি করে? বুড়ি বললে, এমনি রাস্তায়, আমি রাস্তায় ভিক্ষে করছিলুম, আমার থাকবার জায়গাও ছিল না। খোকা আমাকে এখানে এনে থাকতে দিলে, আমার কাপড় কিনে দিলে, শীতের জন্য আমায় গায়ের কাপড় কিনে দিলে। পাঁড়েজি হতবাক হয়ে গেল। যে মানুষটার নিজেরই থাকবার খাবার ঠিক নেই, সেই মানুষটা কিনা আবার তার মতো আর একজনের থাকা খাওয়ার ভার স্বেচ্ছায় মাথায় তুলে নিয়েছে। চারদিক থেকে খাটালের নোংরা দুর্গন্ধ নাকে আসছে। এতদিন ধরে পাঁড়েজি বড়বাজারে আছে, এইরকম জায়গার অস্তিত্ব সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না এতদিন। অথচ বাবুজি এই কদিনের মধ্যে এই জায়গারও খবর পেয়েছে। পাঁড়েজি চলেই আসছিল, কিন্তু বুড়িটা পেছন থেকে ডাকলে, বললে, ও দারোয়ান বাবা, একটা কথা বলি, শুনে যাও। পাঁড়েজি দাঁড়ালো, বললে, ক্যা? বুড়ি বললে, আচ্ছা বাবা, খোকা আমাকে কালীগঞ্জের বউ বলে কেন ডাকে তা তুমি জানো? কালীগঞ্জের বউ কে? পাঁড়েজি আরো অবাক, বললে, কালীগঞ্জের বহু তো তুমি, তোমারই নাম তো কালীগঞ্জের বহু। না বাবা, আমার নাম তো রাজুবালা, আমি কেন কালীগঞ্জের বউ হতে যাব? খোকা কেবল আমাকে ওই নামে ডাকবে। আমি যত বলি আমার নাম রাজুবালা, তত খোকা আমাকে কালীগঞ্জের বউ বলে ডাকবে। কে কালীগঞ্জের বউ তা তুমি বলতে পারো বাবা? পাঁড়েজি বললে, তা তুমি বাবুজিকে জিজ্ঞেস করলেই পারো। বুড়ি বললে, জিজ্ঞেস করেছি, তা তার কিছু জবাব দেয় না খোকা। তুমি খোকাকে একটু জিজ্ঞেস করো তো বাবা। পাঁড়েজি জিজ্ঞেস করবে বলতেই বুড়ি বললে, ওই দেখো আমার ঘর, একদিকে গরুর মোষ থাকে আর একদিকে আমি থাকি। খোকা আমাকে ভিক্ষে করতে বারণ করেছে। তা আমার কপালে যদি দুঃখ থাকে তো খোকার কি দোষ? খোকা কি করবে? আমার চিরকাল এমন দুর্দশা ছিল না বাবা। একদিন এই আমি আবার রাজরানী ছিলুম, সেসব কেউ জানে না। এই বলে বুড়ি এক গাদা দুঃখের কাহিনী বলতে লাগলো। সে কাহিনীর আর শেষ হয় না। কবে নাকি কোন জমিদারের বউ ছিল বুড়ি। দেওর আর ভাসুর পোড়া মিলে তার সম্পত্তি গ্রাস করে নিয়েছে। বিধবা পেয়ে তাকে দিয়ে কি সব কাগজে সই করিয়ে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। তারপর থেকে এই দৌড়ে দৌড়ে ভিক্ষে করেই তার দিন কাটছিল। অত সব কথা শোনবার দরকার ছিল না পাঁড়েজির। খানিকটা শুনে সোজা আবার ধর্মশালায় চলে এলো। কিন্তু ধর্মশালায় এসে দেখলে সেখানে বাবুজির কাছে তখন আর একজন লোক দাঁড়িয়ে আছে, একেবারে অচেনা মুখ। পাঁড়েজিকে দেখেই সদানন্দ জিজ্ঞেস করলে, কি হলো পাঁড়েজি, কালীগঞ্জের বউকে বাড়ি পৌঁছে দিয়েছ? পাঁড়েজি বললে, হ্যাঁ বাবুজি, লেকিন বুড়ি জিজ্ঞেস করছিল ওকে আপনি কালীগঞ্জের বউ বলে ডাকেন কেন? ওর নাম তো রাজুবালা। সদানন্দ হাসল, বললে, ও তুমি বুঝবে না পাঁড়েজি, ও কেউই বুঝবে না। পাঁড়েজি বললে, কিন্তু ও তো নিজেই বললে ওর নাম রাজুবালা। সদানন্দ বললে, রাজুবালা হোক আর যাই হোক, আমি ওকে কালীগঞ্জের বউ বলেই ডাকি। ওই বলে ডেকে আমি সুখ পাই পাঁড়েজি। আমি যদি সুখ পাই ওই বলে, তাহলে তুমি কেন আপত্তি করছো? জানো পাঁড়েজি, পৃথিবীতে যাদেরই কেউ দেখবার নেই তারা সবাই হলো কালীগঞ্জের বউ। বলে পাশের লোকটার দিকে তাকালো, জিজ্ঞেস করলে, তারপর তারপর কি হলো মহেশ? মহেশ একপাশে চোরের মতন দাঁড়িয়েছিল। সে এবার বলতে লাগলো, তারপর শ্রাদ্ধ শান্তি মিটে যাবার পর বড় দাদাবাবু এ বাড়িতেই এসে উঠেছেন। আর কাকিমা? তাঁর কথা আর বলবেন না দাদাবাবু, বড় কষ্ট তাঁর। এককালে মার কথাতেই সংসার চলত, এখন চলে বাতাসির কথায়। বাতাসিকে চেনেন তো, সেই যে বড় দাদাবাবুর মেয়ে মানুষ? সদানন্দ বললে, হ্যাঁ তা চিনি। আর সেই সঙ্গে আমাদেরও হয়েছে যত হেনস্থা। বৌদি এখন কেউ নয়, মাও এখন কেউ নয়, এখন সেই রাক্ষসীটাই হয়েছে বাড়ির গিন্নি। দেখুন মানুষের কি নিয়তি। বাবু অত করে যা ঠেকাতে চেষ্টা করেছিল
এখন কিনা তাই সত্যি হলো। আর তোমার বৌদি, তিনি কেমন আছেন? মহেশ বললে, তিনি বেঁচে আছেন কি মারা গেছেন তা কারো জানবার উপায় নেই। তবে আগেও যেমন ঘর থেকে বেরোতেন না, এখন আরও তেমনি দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন। তারপর একটু থেমে বললে, এখন আমি যাই দাদাবাবু, পরে আবার আসব। সদানন্দ বললে, আমি তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করবার জন্য ডেকেছিলুম মহেশ। সেই নবাবগঞ্জে গিয়েছিলে তুমি, সেখানকার কথা আমার আরও জানা দরকার। সেদিন সব কথা তাড়াতাড়িতে শোনা হয়নি। এখন বলো তো, সেখানে গিয়ে কি দেখেছিলে তুমি? মহেশ বললে, সবই তো বলেছিলুম আপনাকে। বলেছিলুম যে সেখানে কেউই নেই, আপনার কর্তাবাবু মারা গিয়েছেন, আপনার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই নাকি? আগে তো তুমি তা বলনি। কি জন্যে তাড়িয়ে দিয়েছে? কেন তাড়িয়ে দিয়েছে? গাঁয়ের লোক আমাকে যা বললে তাই আমি আপনাকে বলছি। আমি তো আর নিজের চোখে কিছু দেখিনি, সে নাকি গাঁয়ের সমস্ত লোক দেখেছে। সদানন্দ বললে, তা কি করেছিল নয়নতারা? আগে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছিল। গাঁ শুদ্ধ লোক নাকি এসে জড়ো হয়েছিল আপনাদের বাড়িতে। সব লোক মজা দেখতে ছুটে এসেছিল। শেষকালে কান্নাকাটি ঝগড়া কিছু আর বাকি ছিল না। লজ্জায় আপনার মা মারা গেছেন, আর আপনার বাবাও দেশত্যাগী হয়েছেন। দেশত্যাগী হয়েছেন? হ্যাঁ, দেশত্যাগী হয়ে সুলতানপুরে আপনার দাদামশাইয়ের দেশে গেছেন। সদানন্দ কি যেন ভাবতে লাগলো। সেই সব পুরনো কথাগুলো একে একে সব মনে পড়তে লাগলো তার। সেই তার জন্মভূমি, সেই তার নয়নতারা। এতকাল এই কলকাতার বউবাজারে আর এই বড় বাজারের ধর্মশালাটার মধ্যে থেকে নবাবগঞ্জের কথা সে প্রায় ভুলতেই বসেছিল। শুধু মাঝখানে একদিন নয়নতারার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে, তাও কেবল এক মুহূর্তের জন্যে। কিন্তু সেই এক মুহূর্তের দেখাই যেন এখনো তার জীবনে অক্ষয় হয়ে রয়েছে, এই এতদিন পরেও। খানিকক্ষণ পরে বললে, মহেশ, এবার তোমাকে আর আটকাবো না, তুমি যাও, তোমারও দেরি হয়ে যাচ্ছে। মহেশ বললে, হ্যাঁ, পরে আবার একদিন আসবো দাদাবাবু, আজ যাই। সদানন্দ বললে, পরে হয়তো আর আমাকে পাবে না এখানে। এমনিতেই আমার শরীর খারাপ। এই দেখো না, আমি তো কদিন খুব জ্বরে ভুগে উঠলুম। পাঁড়েজি এতক্ষণ সব কথা শুনছিল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বললে, বোখারে ভুগলেন তো আপনার নিজেরই দোষে, ঠান্ডা লাগলে বোখার হবে না। মহেশ তখন চলে গেছে। তার বাড়িতে নতুন মনিবের তখন অনেক হুকুম, অনেক হাঁক ডাক। সদানন্দ বললে, সত্যি আমি আর থাকবো না এখানে পাঁড়েজি। কাল ভোরবেলা আমি একবার দেশে যাব। দেশে যাবেন? কিন্তু আপনার ছেলে পড়ানো, তারা কি বলবে? তাদের খবর দিয়েছেন? সদানন্দ বললে, তারা বড় লোকের ছেলে, আমি না পড়ালে তারা আর একজন মাস্টার জোগাড় করে নেবে। কিন্তু কাল ভোরের গাড়িতে আমাকে দেশে যেতে হবেই। বলে ঘরের মধ্যেই পায়চারি করতে লাগলো সে। এক মুহূর্তে সে যেন কলকাতা থেকে একেবারে সোজা নবাবগঞ্জে চলে গেছে, একেবারে সোজা সেই চৌধুরী বাড়িতে। সমস্ত পাড়ার লোক জড়ো হয়েছে, সকলে ঘিরে ধরেছে নয়নতারাকে। নয়নতারা চৌধুরী বংশের সম্মান ধুলোয় লুটিয়েছে, নয়নতারা চৌধুরী বংশের মুখে কালি মাখিয়েছে। এ অপরাধের ক্ষমা নেই। সবাই বলছে, এ অপরাধের জন্য তাকে শাস্তি দাও, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাকে অপমান করে তার বাবার কাছে পাঠিয়ে দাও। রাত্রে সদানন্দ ধর্মশালার ঘরটার ভেতরে শুয়ে শুয়েও ছটফট করতে লাগল। বহুদিন ধরে তার মনে হয়েছিল সে বুঝি সমস্ত বন্ধন থেকে মুক্তি পেয়েছে। সংসারের বন্ধন, সমাজের বন্ধন, এমনকি নিজের বন্ধন থেকেও সে পরিত্রাণ চেয়েছে। নিজেরও তো একটা প্রয়োজন বলে বস্তু আছে। নিজের প্রয়োজনের বন্ধনটাই মানুষের সবচেয়ে বড় বন্ধন। যে নিজেকে অস্বীকার করতে পেরেছে তার কাছে তো প্রয়োজনটা আর কোনো বন্ধন নয়। সদানন্দ এতদিন কামনা থেকে পরিত্রাণ চেয়েছে, ক্ষুধা থেকে পরিত্রাণ চেয়েছে, আঘাত থেকে পরিত্রাণ চেয়েছে। সে চেয়েছে আঘাত পেতে, আঘাত পেয়ে আঘাতের ঊর্ধ্বে উঠতে, কিছু না পেয়ে সব পাওয়ার পরিতৃপ্তি পেতে। নিজের উপার্জিত অর্থ সকলের মধ্যে বন্টন করে দিতে চেয়েছে সে।
যাতে অর্থ না থাকার যন্ত্রণা সে উপলব্ধি করে। শীতের কাপড় পরকে বিলিয়ে দিয়েছে যাতে শীত পাওয়ার কষ্টটা সে উপভোগ করতে পারে। লোভ, সুখ, সৌভাগ্য থেকে সে দূরে থাকতে চেয়েছে। সংসার থেকে বনে পালিয়ে গিয়ে নয়, সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণার মুখোমুখি হয়ে সে সংগ্রাম করতে চেয়েছে। এই আদর্শ নিয়েই সে এতদিন এখানে ওখানে কাটিয়েছে। কিন্তু সেদিন সেই ধর্মশালার ঘরখানার মধ্যে রাত জেগে জেগে আত্মসমালোচনা করতে করতে তার মনে হলো সে হয়তো ভুল করেছে। এ হয়তো তার জীবনের যোগ বিয়োগের ভুল। এ ভুল শোধরাতে হবে। সদানন্দ পাশের ঘরের সামনে গিয়ে ডাকতে লাগলো, পাঁড়েজি, পাঁড়েজি। পাঁড়েজি অনেক রাত থাকতেই ঘুম থেকে ওঠে। উঠে গঙ্গায় গিয়ে স্নান করে আসে। তখন অন্ধকার থাকে চারিদিকে। তখন সে গলা ছেড়ে গঙ্গা স্তোত্র আওড়ায়। হঠাৎ সদানন্দর নজরে পড়ল গঙ্গা স্তোত্র আওড়াতে আওড়াতে পাঁড়েজি রাস্তা থেকে ধর্মশালায় ঢুকছে। সদানন্দকে দেখেই পাঁড়েজি বললেন, এত ভোরে কোথায় যাচ্ছেন বাবুজি? ঠান্ডা লাগবে যে। সদানন্দ বললে, আমি আজ ভোরের ট্রেনেই দেশে যাব পাঁড়েজি, আমাকে কটা টাকা দিতে পারো? দেশ? কোথায় আপনার দেশ বাবুজি? নবাবগঞ্জ। নবাবগঞ্জ? সে কোথায়? কত দূর? সদানন্দ বললে, সে তুমি চিনবে না পাঁড়েজি, সে এখান থেকে বেশি দূর নয়। এক পিঠের ট্রেন ভাড়া 4 টাকার মতন পড়বে, আর বাকিটা হেঁটে চলে যাব। কবে ফিরবেন? সদানন্দ বললে, 2-1 দিনের মধ্যেই ফিরব। আমাকে 10টা টাকা দিলেই চলবে। পাঁড়েজি ঘর থেকে একটা 10 টাকার নোট এনে সদানন্দর হাতে দিলে। সদানন্দ টাকাটা নিয়েই বাইরে চলে যাচ্ছিল। পেছন থেকে পাঁড়েজি বললে, এক্ষুনি চলে যাচ্ছেন? সদানন্দ বললে, হ্যাঁ, এখান থেকে সোজা শিয়ালদা স্টেশন হেঁটে যেতে হবে। তারপর ভোর 5টার সময় ট্রেন ছাড়বে। বলে সদানন্দ অন্ধকার রাস্তায় পা বাড়ালো। ঘড়িতে তখন বোধহয় ভোর 4টে। চারদিকে তখনও রাস্তার আলোগুলো জ্বলছে। তবু অত ভোরেও অনেক লোক রাস্তায় বেরিয়েছে। ঠান্ডা কনকনে হাওয়া হাড়ের ভেতরটা পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। সদানন্দর মনে হলো, তা হোক, তার যত কষ্টই হোক, যত শীতই করুক, এতে ভয় করলে চলবে না, এতে থেমে গেলে চলবে না, এতে হতাশ হলেও চলবে না। বাধা যত আসে তত মঙ্গল, কাঁটা যত ফোটে ততই সুখকর। এ পথের শেষে যা আছে তার দিকে লক্ষ্য স্থির রেখেই এগিয়ে যেতে হবে। পথটাও সত্যি, পথের শেষটাও সত্যি। এই পথটাকে অতিক্রম করতে না পারলে তো আর সে তার গন্তব্যস্থানে পৌঁছতে পারছে না। হোক, আরও তার কষ্ট হোক, আরও যন্ত্রণা। তার নিজের যন্ত্রণা একদিন সকলের কল্যাণ হয়ে সকলকে অভিষিক্ত করুক, এইটাই তার ভরসা, এইটাই তার আকাঙ্ক্ষা। নৈহাটি স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর খানিকক্ষণ পরেই ডাউন ট্রেনটা আসে। তখন হুড় হুড় করে যে কামরায় পারে টপ টপ করে উঠে পড়ে। আগে স্টেশনটা ছিল ছোট, পরে বড় হয়েছে। প্ল্যাটফর্মও অনেকগুলো। দিনে দিনে লোকও বেড়ে যাচ্ছে, শহরও বেড়ে যাচ্ছে হু হু করে। শহরের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের সংখ্যাও যেন হু হু করে বেড়ে চলেছে। বেহারি পালের বউ বলেছিল, তা আজকেই কেন যাবে বাবা? এতদিন পরে এলে 2 দিন দেশে থাকো না। সদানন্দ বলেছিল, কোথায় থাকব? বেহারি পাল মশাইও বলেছিল, কেন, আমরা কি তোমার পর? আমাদের বাড়িতেও তো থাকতে পারো। কিন্তু সদানন্দ তখন আর থাকবার ইচ্ছে ছিল না। বললে, না, আর থাকা চলবে না আমার এখানে। বেহারি পালের বউ বললে, শেষকালের দিকে বড় কষ্ট হয়েছিল বাবা নয়নতারার। সে কাণ্ড এ গাঁয়ের সবাই দেখেছে। তার নয়নতারার আর দোষ কি বলো? ওই বউ যে এতদিন সহ্য করেছে, সেইটাই এক অবাক কাণ্ড। সদানন্দ সব ঘটনাই শুনেছিল। বললে, তারপর? বেহারি পালের বউ বললে, তারপর তোমার দাদামশাই চেপে ধরলেন তোমার বাবাকে। তারক চক্রবর্তী মশাইও বললেন, চৌধুরী বাড়ির বউকে এমন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া চলবে না। আমরা 5 জনা বিচক্ষণ মানুষ থাকতে এ আমরা হতে দেব না। তারপর রজবালির গাড়ি জোড়া হলো। পাড়ার সব মানুষ ভিড় করে তখনও উঠোনে দাঁড়িয়ে। যারা কেষ্টনগরের ভট্টাচার্যী মশাইয়ের কাছ থেকে মেয়ে জামাইয়ের জন্য জামাই ষষ্ঠীর তত্ত্ব নিয়ে এসেছিল,
তারা তখন বাসি মুখে জলটুকু পর্যন্ত না দিয়ে আবার সেই খালি থালা বারকোশ নিয়ে চলে গেছে। অমন অলক্ষণে কাণ্ড নবাবগঞ্জে কেউ কখনো দেখেনি। তারপর নয়নতারা এসে উঠোনে দাঁড়ালো। আমি দেখলুম নয়নতারা একটা বেনারসি শাড়ি পরেছে। বাড়ির বউ বাপের বাড়ি যাচ্ছে, কিন্তু গায়ে একটা গয়না পর্যন্ত নেই। যা 2-4 গাছা সোনার চুড়ি হাতে ছিল তাই শুধু তখন হাতে রয়েছে। আমি গিয়ে বললুম, এ কি বৌমা, তুমি গয়না পরলে না কেন? তোমার গয়না টয়না সব কোথায় গেল? নয়নতারা আমার দিকে চাইলে, তার চোখ দুটো ছলছল করছে। বললে, দিদিমা, আসল জিনিসই যখন ফাঁকি, তখন আর গয়না নিয়ে কি আমি ধুয়ে খাবো? বলে হঠাৎ এক কাণ্ড করে বসল নয়নতারা। উঠোনে তখন অনেক লোকের ভিড়। সে সব কোনো দিকেই তখন তার ভ্রুক্ষেপ নেই। একেবারে লোকের ভিড় ঠেলে সোজা কুয়োতলার দিকে চলে গেল। সেখানে মাটির জ্বালায় জল ছিল। ঘটি করে সেই জল নিয়ে মাথার সিঁথিতে ঢালতে লাগলো। গোপালের মা ছিল দাঁড়িয়ে। সে তো দৌড়ে গিয়ে বৌমার হাত দুটো ধরে ফেলেছে। বললে, করছো কি বৌমা, করছো কি? সিঁদুর ধুয়ে ফেলছো কেন? কিন্তু কে আর কার কথা শোনে তখন? নয়নতারা এক হাতে ঘটি করে তখন নিজের সিঁথির ওপর জল ঢালছে, আর এক হাতে সিঁথির সিঁদুর ঘষে ঘষে তুলে ফেলছে। সিঁথিটা একেবারে বিধবার মতো সাদা করে তবে ছাড়লে। আমিও আর থাকতে পারলুম না। বললুম, করছো কি বৌমা, করছো কি? আর আমিও নয়নতারার হাতটা চেপে ধরবার চেষ্টা করতে গেলাম, কিন্তু নয়নতারা এক ধাক্কায় আমার হাত সরিয়ে দিলে। বললে, আমাকে বাধা দেবেন না দিদিমা। আমি বললাম, এ অতীত চিহ্ন হলো সিঁদুর, ও কি মুছতে আছে বৌমা? ওতে যে তোমার অকল্যাণ হবে। নয়নতারা রেগে উঠল। অকল্যাণের আর কতটুকু বাকি আছে দিদিমা, যে অকল্যাণকে ভয় করব? বললাম, কিন্তু তুমি শুধু তোমার অকল্যাণের কথাই বা ভাবছ কেন বৌমা? সদানন্দর অকল্যাণের কথাটাও তো ভাবতে হয়। নয়নতারা বললে, তা তিনি কি আমার কথা কখনো ভেবেছেন যে আমি তার কথা ভাবব? বলে আর এক কাণ্ড করে বসল নয়নতারা। পেতলের ঘটিটা দিয়ে 2 হাতের দুটো শাঁখা দুমদুম করে ভেঙে টুকরো টুকরো করে গুঁড়িয়ে ফেললে, আর তারপর হাতের নোয়াটা খুলে মুচড়ে বাগানের ঝোপের দিকে ছুঁড়ে ফেলে দিলে। ফেলে দিয়ে বললে, এবার এ আপদগুলো ঘুচল দিদিমা। আপনি আশীর্বাদ করুন যেন এ ভরং আর কখনো জীবনে না পড়তে হয়। আশপাশের লোক তখন সবাই স্তম্ভিত হয়ে নয়নতারার কাণ্ড দেখছে। নয়নতারা আর কোনো দিকে না চেয়ে সোজা রজবালির গাড়িতে গিয়ে উঠল। আমি আর কি বলবো, আর কেই বা তখন কি বলবে? জীবনে অনেক কাণ্ড দেখেছে বেহারিপালের বউ। আর শুধু বেহারিপালের বউই বা কেন, বেহারিপাল নিজেই কি কিছু কম দেখেছে? কে কম দেখেছে এই পৃথিবীতে বেঁচে থেকে? তারক চক্রবর্তীও তো বুড়ো মানুষ, অনেক কিছু কাণ্ড দেখা আছে তার। গোপালের মা, চৌধুরী মশাইয়ের গিন্নি, চৌধুরী মশাই, প্রাণকৃষ্ণ শাহ, কেউই কোনো বইয়ের এমন কাণ্ড আগে কখনো কোনো সংসারে ঘটতে দেখেনি, শোনেও নি। রজবালির গাড়ি তখন চলতে আরম্ভ করেছে। গৌরী পিসি গাড়িতে উঠতে যাচ্ছিল, কিন্তু নয়নতারা তাকে গাড়িতে উঠতে দিলে না। বললে, না, তোমাকে আর উঠতে হবে না গাড়িতে, আমার সঙ্গে এসে আর ভরং করতে হবে না। গৌরী পিসি আর এগোলো না, কিন্তু পেছনে পেছনে চলতে লাগলো কৈলাস গোমস্তা। তারক চক্রবর্তী মশাই বলে দিলে, কৈলাস, তুমি বাবা আমাদের বৌমাকে একেবারে কেষ্টনগরে ওর বাবার হাতে তুলে দিয়ে তবে ফিরে আসবে, বুঝলে? কৈলাস গোমস্তা কথাটা বুঝল কিনা তা বোঝা গেল না। সে তখন গাড়ির পেছন পেছন অনেক দূর এগিয়ে গিয়েছে। বেহারিপালের বউ কথা বলতে বলতে কেঁদে ভাসিয়ে ফেললে। বললে, তারপর বৌমার কথা কত ভেবেছি বাবা, ভেবেছি গিয়ে একবার দেখা করে আসি। তা কোথায় বা যাব, আর কোথায় গেলেই বা বৌমার সঙ্গে দেখা হবে তাও বুঝতে পারিনি। তারপর এখন তো তোমাদের বাড়ির এই হাল দেখলে, ওদিকে চেয়ে দেখলেও কান্না পায়। তোমার মা মারা যাওয়ার পর ও বাড়ির দিকে আর চেয়েই দেখিনি আমি। কথাগুলো শুনতে শুনতে সদানন্দ উঠল। দিদিমা বললে, উঠছ কেন বাবা, কোথায় যাচ্ছ? সদানন্দ বললে, এবার যাই দিদিমা। দিদিমা বললে, এতদিন পরে যদি ফিরে এলে
তো আবার চলে যাচ্ছ কেন বাবা? 2 দিন না হয় এখানেই থাকলে। সদানন্দ বললে, থাকলে আমার চলবে না দিদিমা। দিদিমা বললে, কি এমন তোমার কাজ যে 2 দিনও থাকতে পারবে না? তুমি আজকাল কি করছো, কোথায় আছো? সদানন্দ বললে, আমার থাকার কোনো জায়গা নেই দিদিমা। যখন যেখানে থাকি তখন সেইটাই আমার থাকবার জায়গা। দিদিমা বললে, ধন্যী বাপ বটে হয়েছিল তোমার। তবে তোমাকে বলি বাবা, রেলবাজারের আড়তদার প্রাণকেষ্ট শামশাই আছেন, তার কাছেই তোমার বাবা এই তোমাদের সব সম্পত্তি টম্পত্তি বেচে দিচ্ছেন। তোমার দাদামশাই নিজে কিছু জমি বাগান কিনতে চেয়েছিলেন, তা তোমার বাবা কি বললেন জানো? বললেন, আমি বিনিমাগনা লোককে বিলিয়ে দেব, তবু আপনাকে আমি এসব কিছুই বেচব না। তা আমাদেরই ওপর চৌধুরী মশাইয়ের যত রাগ তা জানো বাবা? সদানন্দ জিজ্ঞেস করলে, কেন আপনাদের ওপর বাবার রাগ কেন? ওই যে নয়নতারার হয়ে আমি কথা বলতুম, আমরা যে বলতুম বৌমার ওপর কেন এত হেনস্থা করছেন। বৌমা পাছে আমাদের কাছে আসে, তাই শেষের দিকে তাকে আটকে রাখত তোমার মা, তা জানো? সদানন্দ আর শুনল না। এবার সত্যি ঘরের বাইরে এসে দাঁড়ালো। তার মনে পড়তে লাগলো, বহুদিন আগে এই নবাবগঞ্জ থেকেই একদিন যাত্রা শুরু করেছিল সে। সহায় সম্বলহীন অবস্থায় একদিন এই চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেছিল সে। তারপর ছোটবেলার আদর আনন্দর মধ্যে কখন কোন ফাঁকে একটা দার্শনিক মনের জন্ম হয়েছিল তা সে নিজেও জানত না। সেই মনটা সুখে স্বস্তিতে শান্তি পেত না, দুঃখে বেদনায় ক্লান্ত হতো না। কেবল খুঁজে বেড়াতো নিজের ভেতরের নিজেকে, নিজের সেই অদৃশ্য অন্তরাত্মাকে। তাকে সে দেখতে পেত না কখনো, তবু তাকে উদ্দেশ্য করে বলতো, আমাকে বলে দাও কেমন করে আমি তোমাকে পাব, কেমন করে আমি আমার সমস্ত জটিল কুটিল প্রশ্নের সমাধান করব। কিন্তু সদানন্দের এই প্রশ্নের উত্তর কে দেবে? কেষ্টনগরের সেই ঠিকানার কথাটা মনে ছিল সদানন্দর। বহুদিন আগে একদিন নয়নতারার সঙ্গে তার বিয়ে হয়েছিল সেই বাড়িটাতে। সেই বিয়ের ঘটনার কথাটা ভাবতেও যেন তার আতঙ্ক হলো। তার জীবনের এক মহা বিপর্যয় বুঝি সেটা। আচ্ছা, কালীকান্ত ভট্টাচার্য বাড়িতে আছেন? রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, সদানন্দ তাকেই ডাকলে। বললে, এইটাই তো কালীকান্ত ভট্টাচার্যের বাড়ি না? এখানকার কলেজের মাস্টারমশাই। ভদ্রলোক বললেন, হ্যাঁ, কিন্তু তিনি তো নেই। নেই? না, তিনি তো বছর 2 হলো মারা গেছেন। আপনি কোত্থেকে আসছেন? মারা গেছেন? সদানন্দ কিছুক্ষণ স্তম্ভিতের মতো সেখানে দাঁড়িয়ে রইল। তাহলে তাহলে নয়নতারা কোথায় আশ্রয় পেলে? নবাবগঞ্জ থেকে হাতের শাঁকা ভেঙে সিথির সিঁদুর মুছে চলে এসে কোথায় গিয়ে উঠল? তাহলে কাকে আশ্রয় করে সে বাঁচবে? আশ্চর্য! সদানন্দ নিজের মনেই হেসে উঠল। নয়নতারার জন্য সে নিজেই তো দায়ী, অথচ সেই কিনা তার দুর্ভাগ্য নিয়ে মাথা ঘামাচ্ছে। তবু সদানন্দ স্থির থাকতে পারলে না। ভদ্রলোক তখন অনেক দূরে চলে গেছে। সদানন্দ তাড়াতাড়ি পা চালিয়ে ভদ্রলোকের কাছে এগিয়ে গেল। বললে, আচ্ছা, কালীকান্ত ভট্টাচার্যের এক মেয়ে ছিল, তার কি হয়েছে বলতে পারেন? ভদ্রলোক বললেন, সে মেয়ের তো নবাবগঞ্জ না কোথায় বিয়ে হয়েছিল, বোধহয় তার শ্বশুর বাড়িতেই আছে, সে মেয়ে এখানে নেই। সদানন্দ বুঝল ভদ্রলোক বেশি কিছু জানেন না, তাকে আর বেশি কিছু জিজ্ঞেস করা বৃথা। ভদ্রলোক যেদিকে যাচ্ছিলেন সেই দিকেই আবার চলতে লাগলেন। সদানন্দ তাকে আর কিছু জিজ্ঞেস করলে না। তারপর আস্তে আস্তে আবার স্টেশনের দিকে চলে এলো। তার প্রতিশোধ নেবার প্রচেষ্টার যে এই পরিণতি হবে তা কে জানত। অথচ কী বা সে করতে পারে? নয়নতারার সঙ্গে দেখা হয়নি, ভালোই হয়েছে। দেখা হলেই বা কি বলতো সে? বড়জোর বলতো, আমায় তুমি ক্ষমা করো। যেন কাউকে ক্ষমা করতে বললেই কেউ ক্ষমা করে, যেন ক্ষমা করার ক্ষমতাই সকলের আছে, যেন ক্ষমা করার মতো অপরাধ সদানন্দ করেছে। তারপর কলকাতার ট্রেনটাতে উঠে এক কোণে নিজের আশ্রয় করে নিলে সে। আসবার সময় পাঁড়েজিকে বলে এসেছিল 2-1 দিনের মধ্যে সে ফিরবে, অথচ তার আগেই যে তাকে কলকাতায় ফিরতে হবে তা কি সে তখন নিজে জানত?
নৈহাটি স্টেশনে ট্রেনটা পৌঁছবার আগেই গাড়ির ভেতরে হইচই শুরু হয়ে গিয়েছিল। নৈহাটির আগে স্টেশনে একটা থার্ড ক্লাস কামরার এক কোণে একজন প্যাসেঞ্জারকে চুপ করে বসে থাকতে দেখেছিল সবাই। অত শীতের মধ্যেও লোকটার গায়ে কোনো গায়ের কাপড় ছিল না। অনেকক্ষণ ধরেই লোকটা থরথর করে কাঁপছিল। তারপরেই হঠাৎ কি যেন হলো, লোকটা সেইখানেই বেঞ্চি থেকে টলে নিচে মেঝেতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে একটা শোরগোল উঠল গাড়িতে। কি হলো মশাই, লোকটা কি পড়ে গেল নাকি? পাশের লোকটা তখনও বিস্ময়ের চমক কাটিয়ে উঠতে পারেনি। এতক্ষণে তার মুখে কথা ফুটল। বললে, কি জানি, আমি তো বুঝতে পারিনি আগে। ভদ্রলোক আপন মনে এতক্ষণ তো চোখ বুজে বসেছিলেন। মেঝের ওপর পড়ে গিয়ে মাথায় চোট লেগেছিল সদানন্দর। কপালের সেই চোট লাগা জায়গাটা দিয়ে তখন ঝরঝর করে রক্ত পড়ছিল। আর কেউ আছে ভদ্রলোকের সঙ্গে? না, কেউ নেই। কে আর থাকবে সদানন্দর? পৃথিবীতে সদানন্দদের মতো মানুষদের হয়তো কেউই থাকে না। কেউ থাকবার জন্য সদানন্দর মতো মানুষদের হয়তো জন্মই হয় না। কেউই যদি থাকবে তার, তাহলে মানুষের মুক্তি কি করে আসবে? কি করে পৃথিবীর ইতিহাস এগিয়ে চলবে? সদানন্দের কেউ যদি থাকতো, তাহলে তো পৃথিবীর এগিয়ে চলা কবে থেমে যেত। ট্রেনটা নৈহাটি স্টেশনে পৌঁছতেই একজন বললেন, এখানে ওকে নামিয়ে দিন মশাই, গার্ডকে খবর দিন। ডাক্তার, হাসপাতাল যা হোক সবই আছে নৈহাটিতে। তখন অফিস টাইম। অফিস যাত্রী প্যাসেঞ্জাররা নৈহাটি স্টেশনের প্ল্যাটফর্মে ভিড় করে দাঁড়িয়ে আছে তৈরি হয়ে। কিন্তু ট্রেনটা এসে থামতেই গার্ডের কাছে খবর চলে গেছে। খবর চলে গেছে যে একজন প্যাসেঞ্জার গাড়ির ভেতরে অজ্ঞান হয়ে পড়েছে। গার্ডের কাছে ফার্স্ট এডের বাক্স আছে। সামান্য ব্যাপার হলে গার্ড সাহেব নিজেই তার প্রাথমিক চিকিৎসা করতে পারে। অন্য প্যাসেঞ্জাররা তখন ট্রেনে উঠবার জন্য ব্যতিব্যস্ত। তার ভেতর থেকে কয়েকজন মিলে ধরাধরি করে সদানন্দকে কামরা থেকে নামিয়ে আনলে। স্টেশন মাস্টার নিজে এসে দাঁড়িয়েছে। চারিদিকে ভিড় জমে গেল। গার্ড বললে, এখনই হসপিটালে পাঠাবার ব্যবস্থা করুন মাস্টার মশাই, আমার মনে হয় কেসটা সিরিয়াস। ভিড়ের মধ্যে থেকে হঠাৎ একজন মহিলার সামনে এগিয়ে এলো। সদানন্দর দিকে চেয়ে দেখেই বললে, একে আমার কাছে দিন, আমি এর দেখাশোনা করব। সবাই মহিলাটির মুখের দিকে চেয়ে দেখলে বিবাহিতা মহিলা, মাথার সিঁথিতে সিঁদুর। বোঝা যাচ্ছে অফিসে যাবার জন্য তৈরি হয়ে এসেছিলেন। ডেলি প্যাসেঞ্জার, অনেকের মুখ চেনা। স্টেশন মাস্টারও দেখেছেন মহিলাটিকে, চিনতে পারলেন। জিজ্ঞেস করলেন, আপনার কেউ হন নাকি ইনি? মহিলাটি বললেন, হ্যাঁ, ইনি আমার আত্মীয়। আমি একে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আপনি এই নৈহাটিতেই থাকেন? মহিলাটি বললেন, হ্যাঁ। স্টেশন মাস্টার আবার জিজ্ঞেস করলেন, আপনার নাম? আমার নাম নয়নতারা ব্যানার্জি। ইনি আপনার কিরকম আত্মীয় হন? আমার খুব নিকট আত্মীয়। আপনি দয়া করে শুধু একটা স্ট্রেচারের ব্যবস্থা করে দিন, শিগগির, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি। সদানন্দর জীবনে সে এক মহা সংগ্রামের সময়। সংগ্রাম সারা জীবনই সে করেছে। সে কেবল সংগ্রাম করেছে, আর বারে বারে সংগ্রামকে অতিক্রম করতে গিয়ে আর একটা সংগ্রামের কেন্দ্রস্থলে পৌঁছে আত্মপরীক্ষার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। আর সংগ্রাম কি শুধু বাইরের সঙ্গে? বাইরের সঙ্গে যে সংগ্রাম সে তো সহজ সংগ্রাম, কিন্তু ভিতরের সঙ্গে যে সংগ্রাম, সেই সংগ্রামই কঠোর। সেই কঠোর সংগ্রামের মুখোমুখি হয়েই সে সেদিন বিহ্বল হয়ে গিয়েছিল। সেদিন নবাবগঞ্জ থেকে বেরিয়ে যখন সে কেষ্টনগরে গিয়েছিল, তখন ভেবেছিল সে শুধু একবারের জন্য নয়নতারার সঙ্গে দেখা করবে, দেখা করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। শুধু বলবে যে, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা, মুখের ক্ষমা যে ক্ষমা নয়, তা কি সদানন্দ জানত না? ক্ষমা সকলকে করাও যায় না, আবার সকলের কাছে ক্ষমা চাওয়াও যায় না। হাজার অপরাধের পরও যে ক্ষমা চায়, তার ক্ষমা চাওয়ার মধ্যে কোনো মহত্ব নেই। কিন্তু তবু তারপরেও যে ক্ষমা করে, তার ক্ষমা করার মধ্যে মহত্ব আছে। কিন্তু সদানন্দ কি আশা করেছিল নয়নতারা তাকে ক্ষমা করবে? আজ এ পর্যন্তই। উপন্যাসের ৩৭ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে
লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।